আধা ঘন্টা কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে মেঘলা। তার সামনে বেত হাতের রক্তিম চক্ষু মেঘলা দিকে স্থির করে বসে আছে শ্রাবণ। পায়ে ব্যথা ধরে গেছে প্রচুর, তবুও পা নামিয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছে না মেঘলা। কাদু কাদু স্বরে মেঘলা বলে উঠল, ভাইয়া, আর কতক্ষণ? আর পারছি না আমি। হয়তো এক্ষুনি মাথা ঘুরে ফ্লোরে আছড়ে পড়ে মাথাটা ফেটে যাবে আমার। কি সাংঘাতিক একটা ব্যাপার হয়ে যাবে, বুঝতে পারছো? এই যে তোমার কসম, আর জীবনেও এমন হবে না। মুহূর্তেই শ্রাবণ লাফিয়ে উঠে একটা কড়া ধমক দেয় মেঘলাকে। এই, আমার কসম মানে কি রে? তুই যে কত বড় পাল্টিবাজ সেটা আমি বুঝি না ভাবছস? তোর কসমে আমার এত মরার শখ নেই, বুঝলি? এক কাজ কর, তোর মোবাইলের কসম কাট। ঠোঁট ফুলিয়ে আবারও দাঁড়িয়ে আছে মেঘলা। যাই হোক, এই মোবাইলের কসম দেওয়া যাবে না, কারণ সে জানে বিপদ থেকে বাঁচলেই আবার কসমের কথা ভুলে যাবে সে। রাত তখন 11টা। ফ্লোরে পা ঝুলিয়ে বিছানায় বসে আছে শ্রাবণ। তার সামনে মেঘলা কান ধরে দাঁড়িয়ে। বেত হাতে শ্রাবণ খুব শান্তভাবে বলে ওঠে। পড়া কমপ্লিট হয়েছে তোর? মেঘলা ছোট করে বলে, হুম। কাঞ্চার, আর এদিকে আয়, আমার কাছে এসে বস। খুশিতে গদগদ করে মেঘলা শ্রাবণ পাশে গিয়ে বসে। তার মানে শাস্তি শেষ। শাস্তি শেষ ভাইয়া? না, এখনো বাকি আছে। এখনো তো শুরুই করলাম না। অবাক হলো মেঘলা, মনে মনে অনেক রাগ হলো তার। আধা ঘন্টার উপরে কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছিল, ওটা কি কোনো কম শাস্তির খাতায় পড়ে নাকি? কলেজ পালিয়ে আজ কোথায় গিয়েছিলে? শ্রাবণের কথায় ধ্যান ভাঙে মেঘলার। হ্যাঁ। বলছি কলেজ পালিয়ে আজ কোথায় গিয়েছিলে? না না না, নাবিলদের বাসায়। তোকে না বললাম, বন্ধু বান্ধব কারো বাসাতে অথবা কোথাও ঘুরতে গেলে আগে আমার পারমিশন নিতে হবে। রাগে মেঘলা এবার দাঁড়িয়ে গড়ে গড়ে করে বলে ওঠে, বান্ধবীর বাসায় যেতে হলেও কারো পারমিশন নিতে হবে? এটা কোন সংবিধানে লেখা আছে ভাইয়া? বেতটা হাতে নিয়ে আঙুলের উপর ঘোরাতে ঘোরাতে উঠে দাঁড়ায় শ্রাবণ। ভয়ে এবার শরীরে কেঁপে ওঠে মেঘলা। মাঝে মাঝে নিজের বোকামিতেই নিজেকে বিপদে পড়তে হয়। শ্রাবণকে তার দিকে এগিয়ে আসতে দেখেই একটু ঘাবড়ে যায় মেঘলা। নিজের অজান্তে পা দুটো পিছনের দিকে চলতে থাকে, কিন্তু পিছনের দিকে আর যাওয়া বেশি হলো না। দেয়ালে পিঠ থেকে যায় তার। শ্রাবণ দুই হাতে বন্দি করে নেয় তাকে। মেঘলার দিকে এক ঘুরে তাকিয়ে আছে শ্রাবণ। শ্রাবণ আর মেঘলা দ্রুত ক্রমশই কমে আসতে আসতে এতটাই কাছে চলে এলো যে নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে একে অপরের গায়ে। চোখ বুঝে নেয় মেঘলা, সাথে বড় বড় নিঃশ্বাস। মেঘলা হয়তো অপেক্ষা করছে এরপর কি হবে তা দেখার জন্য। মেঘলার অবস্থা দেখে একটু মুচকি হাসে শ্রাবণ। মেঘলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, কোন এক অলিখিত সংবিধানে তোর জন্য লেখা হয়েছে হাজারো আইন, প্রতিটা পদক্ষেপে তোকে মেনে চলতে হবে সেই অলিখিত সংবিধান। বলেই গদগদ করে সেখান থেকে হাঁটা ধরে শ্রাবণ। টপকে পাইপ বেয়ে নেমে চলে যায় সে। মেঘলা এখনো দাঁড়িয়ে আছে ওই অবস্থায়, স্তব্ধ করে তাকিয়ে আছে বারান্দার দিকে। সকালে নামাজ পড়ে জগিং করতে বের হয় শ্রাবণ। সকালে ঠান্ডা পরিবেশে জগিং করার মজাটাই অন্যরকম। ঘরে ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করে বসে শ্রাবণ। শ্রাবণকে খাইয়ে দিতে দিতে বলে ওঠে তার মা বৃষ্টি। পড়ালেখা তো তোর শেষ, এখন আপাতত বিজনেসটার হাল তো ধরতেই পারিস নাকি? তা না করে কি করলি? ভার্সিটির ম্যাথ টিচার হয়ে জয়েন করলি? মা, শিক্ষকতা একটা মহান পেশা। একজন শিক্ষকের হাত ধরেই একজন ছাত্র সামনের দিকে পা বাড়ায়। এটা লাভ লোকসানের সাথে তুলনা করা মূর্খতা মা। আমার দ্বারা একজন ছাত্র কিছু শিখে মানুষ হবে, এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে? আর আমি তো বলছি না যে আমি বিজনেসে হাল ধরবো না। বাবা তো এখনো সবকিছু ঠিকঠাক ভাবেই সামলাচ্ছে। আর আমার বাবা তো এখনো পড়েইয়া লাখে একটা। হয়েছে, আর পাম দিতে হবে না। শ্রাবণকে খাইয়ে দিচ্ছে তার মা। আর খাবো না মা, আমার দেরি হয়ে যাচ্ছে। পুরোটা শেষ করে যা। নিচের ক্লাস 9-এ পড়ে মেঘলার ছোট ভাই। সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে সে। সারাদিন খাওয়া দাওয়া না হোক, বই হলেই চলে তার। এটাও যেন অন্যরকম একটা খোরাক তার। নাস্তা শেষে কলেজে যাওয়ার জন্য রেডি হলো মেঘলা। নিসারকেও সাথে নিয়ে যায়। মেঘলা নিসারকে ডাকতে ডাকতে রুমে এলো। দেখে এখনো গল্পের বই মুখ ডুবিয়ে আছে। এই সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকলে হবে? স্কুলে যেতে হবে না? এই বইয়ের নেশাটা তুই বুঝবি না আফু। গতকাল রাতে একটা শেষ হয়েছে বই, এটা একটু আগে শুরু করলাম, ভালোই মনে ধরেছে।
কি সুন্দর শব্দ বাসনভঙ্গি, আহা। তবে দেখ, বর্ণনা দিতে দিতে কয়েক পৃষ্ঠা চলে গেল, এখনো মেইন পার্টি ঢুকছে না। লেখক জি অনেক সেহানা আছেন। তোর এইসব আজাইরা বকবক শোনার টাইম নেই আমার। তাড়াতাড়ি রেডি হ, নইলে ভাইয়ের থেকে অনেক কথা শুনতে হবে আমার। আচ্ছা আফু, তুই ভাইয়াকে এত ভয় পাস কেন? জানি না। তুই জানবি না, কখনো কখনো হঠাৎ মন খারাপ হয় মানুষের। কিন্তু কেন মন খারাপ হয় তা সে নিজেও জানে না। ব্যাপারটা এমনই, কোনো কারণ ছাড়াই কেন ভাইয়াকে ভয় পাস তুই ওটাও জানিস না। তবে আমি বলি কি, যদি কখনো কাউকে দেখে কোনো কারণ ছাড়াই নিজের বুকের ভিতর ধুপ ধুপ করে ওঠে, তাহলে বুঝে নিও সে তোমার ভালোবাসা। মেঘলা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নিসারের দিকে। নিসার আবারও বই পড়ায় মন দিল। জিভে আঙুল দিয়ে আরেকটি পৃষ্ঠে উল্টালো সে। মেঘলা কান ধরে টেনে তোলে স্কুলে যাওয়ার জন্য। খুব পেকে গেছিস না? বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। মেঘলা আর নিসার দুজন গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসেও নিসারের কথাটা ভাবতে লাগলো সে। তবে আসলে কি ভাইয়া আমার ভালোবাসা? ছি ছি ছি, এসব কি ভাবছি আমি? সারাক্ষণ বই পড়ে তার মাথাটা তো গেছেই, এখন আমার মাথাটাও খাওয়ার প্ল্যান চলছে। ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছে মেঘলা ও তার বন্ধুরা। মনে হচ্ছে আড্ডাটা খুব জমেছে। গল্পের সাথে হাসি ঠাট্টা এইসব নিয়ে ভালোই জমেছে বেশ। ব্যাপারটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে শ্রাবণ। তার কক্ষের দরজার বাইরে থেকে বুকে হাত গুজে রক্ত বর্ণ চোখে তাকিয়ে আছে তাদের দিকে। মাঝে মাঝে হুট করে কেন যে রেগে যায় এটাও তার অজানা। আড্ডার মাঝে একটা মেয়ে এসে বলল, আপু, তোমাকে শ্রাবণ স্যার ডাকছে তার কক্ষে। মেঘলা পিছন ফিরে দেখে শ্রাবণ রক্তিম চোখে তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ পর হনহন করে চলে গেল কক্ষের ভেতর। মেঘলা ভালোই বুঝতে পারছে কপালে আজ দুঃখ আছে তার। মেঘলাকে আসতে দেখে নিজের কক্ষে ঢুকে গেল শ্রাবণ। এই অসময়ে শ্রাবণ তাকে ডাকলো কেন, এটা নিয়ে একটু অবাক হলো মেঘলা। ধীর পায়ে আস্তে আস্তে চলে গেল শ্রাবণের কক্ষে। দরজার সামনে দাঁড়িয়ে দেখে টেবিলে দুই হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। খুবই শান্ত দেখাচ্ছে তাকে। মেঘলা ভালোই বুঝতে পারছে শ্রাবণের শান্ততা বর্ষণের পূর্বাভাস, কারণ ছোটবেলা থেকেই দেখে আসছে শ্রাবণ খুব রেগে গেলে তখন খুবই শান্ত থাকে, যাকে বলা যায় অতি শান্ত। ভাইয়া আসবো? হুম, আয়। আমায় ডেকেছিলে? কি করছিলি তুই? ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ছেলেরা গায়ে হাত দিলে খুব ভালো লাগে, তাই না? এসব কি বলছো ভাইয়া? রাজ কয়বার তোর হাত ধরেছে মজা করার নাম করে? কই, একবারও না তো। শ্রাবণ খুব শান্তভাবে বলে ওঠে, কিন্তু আমি তো এখান থেকে খেয়াল করেছি, গুনে গুনে 6বার তোর হাত ধরেছে রাজ। ও আল্লাহ, কি বলে? 6 বার ধরতে যাব কেন? ও তো মাত্র 2 বার। বলেই জিভে কামড় দেয় মেঘলা। শ্রাবণ এবার পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায়। 2বার তোর হাত ধরেছে তাই তো? তবুও তুই বাধা দিসনি কেন? মেঘলা একটু ন্যাকামির সুরে বলে। ফ্রেন্ড তো আমার। তখনই দরজার সামনে একটা মেয়ে এসে বলল, মাই কামিং স্যার। শ্রাবণ শান্তভাবে মেঘলাকে বলে, সোজা ক্লাসে যাবি, এদিক ওদিক যাতে আমি না দেখি। টিফিন টাইমে বড় বটগাছটার নিচে বসে বসে সকালের বইটা পড়ছে নিসার। সেই মুহূর্তে তার পাশে এসে বসলো তার ক্লাসমেট চুমকি। চুমকির চোখে পানি। নিসার বইয়ের থেকে চোখ সরিয়ে চুমকির দিকে তাকায়। শান্তভাবে চুমকিকে বলে ওঠে। ছেড়ে চলে গেছে তাই তো? চুমকি মাথা দুলিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। নিসার আবারও বলে, আগেই বলেছিলাম ছেলেটা ভালো না, তুই তো আমার কথা শুনলি না, এখন বোঝ। চুমকি কাঁদতে কাঁদতে বলে, ছেলেরা এত বড় ধোঁকাবাজ কিভাবে হয় বলতো নিসার? কত নিখুঁত অভিনয় ছিল তার। ছেলে ডাক্তার নাম না রেখে পেমান রাখলে বোধহয় ভালো হতো রে। নিসার একটু রেগে গিয়ে বলে ওঠে, এখানে একদম ছেলে জাতিকে টানবি না। তোদের মতো কিছু মেয়েদের একটাই দোষ, প্রেম করবি নিজে, ভুল মানুষটাও বেছে নিলে নিজে, সব করবি নিজের ইচ্ছায়। আর সে ছেড়ে চলে যাবে, এরপর ডোল পিটিয়ে সরাতে থাকবি যে ছেলের জাতি বেইমান খারাপ। কেন, মানুষটা আর মানুষগুলো কি এক হলো? দৃষ্টিভঙ্গি বদলা। চুমকি আবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, কি করব আমি? সে বলতো আমি তার প্রথম শেষ ভালোবাসা, আমি তার সব, আমি তার একমাত্র প্রেম। ভুল, সবই ভুল। তোকে আমি আগেও বলেছিলাম যে ছেলেটা খারাপ, অনেক মেয়ের সাথে তার সম্পর্ক আছে। তখন তো তুই এসব বিশ্বাস করতি না।
আর বলল তুই তার একমাত্র প্রেম। ভুল বলল, তুই ছিলি তার শুধুই মোহ, যা সম্পূর্ণই অধর্ম। চুমকি মাথা তুলে বলে ওঠে, প্রেম আর মোহের মাঝে পার্থক্য কি? মোহ কিভাবে অধর্ম হয়? নিসার মুচকি হেসে একটু মাথা ঝাড়ে। প্রেম আর মোহের মাঝে পার্থক্য অনেক। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম লোভ থেকে। প্রেম মুক্তি দেয়, তার মোহ আবদ্ধ করে। তাই প্রেম ধর্ম আর মোহ অধর্ম। তুই তার প্রেম ছিলি না, ছিলি কিছু মুহূর্তের মোহ। তখনই বেল বাজতে আবার ক্লাসে হাঁটা ধরে দুজন। মন খারাপ করিস না চুমকি, মানুষের জীবনটাই একটা ভুল, আর এই ভুল থেকেই মানুষের শিক্ষা নেয়। বইয়ের পাতায় তো শুধু জ্ঞান থাকে, আর শিক্ষা তো জীবনের পাতা থেকে নিতে হয়। ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে মেঘলা, আর তার পাশে অঙ্ক করে সকলকে বোঝাচ্ছে শ্রাবণ। একটু আগে ক্লাসে আসার পর মেঘলাকে ডেকে মার্কার হাতে ধরিয়ে বলে অঙ্কটা করতে। মেঘলা গতকাল আসেনি, তাই এখন কিছুই বোঝেনি, তাই আর কি কান ধরে দাঁড়িয়ে আছে সবার সামনে। কিন্তু অবাক করার বিষয় হলো আর কাউকেই সামনে অঙ্ক করার জন্য নিয়ে আসা হয়নি। সবাইকে অঙ্ক বোঝাচ্ছে শ্রাবণ। মেঘলা খুব ভালো করে বুঝতে পারছে। তখনকার ঘটনার জন্য ভাইয়া ইচ্ছে করে আমার সাথে এমন করছে। তখন তো অনেক কৈফিয়ত দিলাম, আর এখন নিজেকে ধুয়ে ধুয়ে অপমানিত হতে হচ্ছে সবার সামনে। কলেজ ছুটির পর মাথা নিচু করে সোজা গেট পার হয়ে গেল মেঘলা। পেছন থেকে রাজ দৌড়ে এসে হাঁটা ধরে তার সাথে। কি রে স্যার আজ তোর সাথে এমন করলো কেন? ও না তোর কাজিন হয়? মেঘলা মনে মনে হাজারে কথা বলে ফেললো রাজকে। শালা কুত্তা, তোর কারণে সব হয়েছে আজ। নেক্সট টাইম আমার থেকে 5 হাত দূরে থাকবি কুত্তা। কিন্তু কিছু বলল না, বিরক্তি ভাব নিয়ে বলল, না জানি না, পড়া পারিনি তাই এমন করছে। তোর কোনো সমস্যা? সমস্যাটা তো আমারই, যেভাবে তাকে সবার সামনে ধুয়ে ধুয়ে অপমান করলো। আচ্ছা, তখন অফিস রুমে ডেকে নিয়ে গেল কেন? কারণ ছিল নিশ্চয়। আর ভাই শোন, আমার এখন একদম ভালো লাগছে না কিছু। বাসায় যাব আমি। চল তোকে এগিয়ে দিয়ে আসি। প্লিজ তুই যা তো ভাই, মন মেজাজ এমনিতে অনেক খারাপ আছে আজ। একা যেতে পারবি তো? পারবো আমি, তুই যা। মেঘলা হাঁটছে, তার পাশে হেঁটে হেঁটে কথা বলছে রাজ। বিরক্তি নিয়ে হাঁটছে মেঘলা। প্রতিদিন শ্রাবণী বাড়ি পৌঁছে দেয় তাকে, কিন্তু আজ লোকটার সাথে কিছুতেই যেতে ইচ্ছে করছে না, কিছুতেই না। আর এই রাজও আজ তার পিছু ছাড়ছে না। সুযোগ ঠিকই, আজ মেঘলার সাথে হেঁটে চলেছে সে। কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতেই রাজ ধরে ফেলে তাকে। মেঘলা এখন পুরোপুরি রাজের হাতে ঝুলন্ত আছে। এতে একটু বিরক্ত হলো মেঘলা। তখনই তাদের সামনে এসে ব্রেক করে একটা কালো রঙের গাড়ি। মেঘলা খেয়াল করে গ্লাস নামিয়ে শ্রাবণ তাকিয়ে আছে তাদের দিকে। মুহূর্তেই অন্তরাত্মা কেঁপে ওঠে মেঘলার। একবার রাজের দিকে তাকাচ্ছে, তো আরেকবার শ্রাবণের দিকে তাকাচ্ছে মেঘলা। শ্রাবণ গাড়ি থেকে নেমে সোজা হেঁটে আসলো তাদের দিকে। এদিকে মেঘলার পরাণ যায় যায় অবস্থা। মেঘলার কাছে গিয়ে শ্রাবণ খুব শান্তভাবে বলে ওঠে, একটা প্রেমিক আছে দেখে কি খোলা রাস্তাঘাটে যেখানে সেখানে রোমান্স মেতে উঠবে নাকি? পৃথিবীর সবচেয়ে শান্ত হুমকি দিয়ে মেঘলার দিকে তাকিয়ে রইল শ্রাবণ। শ্রাবণের রক্তিম চোখে দিকে তাকানোর সাহস পাচ্ছে না সে, তবুও করুণ কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তুমি যা ভাবছো তা নয়। শ্রাবণ চক্ষুজোড়া বন্ধ করে বড় বড় করে কয়েকটা শ্বাস নিল। দেখে বোঝা যাচ্ছে নিজের রাগ সে কন্ট্রোল করতে চাইছে। চোখ বন্ধ অবস্থায় মেঘলাকে থামিয়ে দিয়ে আবার বলে, গাড়িতে গিয়ে বস। ভাইয়া আমার কথাটা তো শুনো প্লিজ। মেঘলা আর কিছু বলার আগেই সজোরে একটা চর পড়ে তার গালে। চরের আঘাতে রাস্তায় ছিটকে পড়ে মেঘলা। শ্রাবণ হুঙ্কার ছেড়ে বলে ওঠে, গাড়িতে গিয়ে বস। শ্রাবণের ধমক আশেপাশের মানুষগুলোর কান অব্দি পৌঁছে যায় স্পষ্টভাবে। আশেপাশে সবাই তাকিয়ে আছে তাদের দিকে। শ্রাবণ এবার রাগ সামলানোর চেষ্টা করে। মেঘলাকে টানতে টানতে গাড়িতে বসে ড্রাইভিং সিটে বসে সে। স্বাভাবিকের চাইতে অনেক দ্রুত ড্রাইভিং করছে শ্রাবণ। রক্তিম চক্ষুজোড়া রাগ স্পষ্ট প্রকাশ পাচ্ছে। তার পাশে মাথা নিচু করে গালে হাত দিয়ে কান্না করছে মেঘলা। হাত দিয়ে ফোঁটা কয়েক রক্ত বের হয়ে এখন নিচে দিকে পড়তে শুরু করেছে। চরখের রাস্তায় ছিটকে পড়ে হাত ছিলে গেছে তার। শ্রাবণ সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে ড্রাইভ করে যাচ্ছে।
মেঘলা মাথা তুলে তাকাতেই দেখে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গাড়ি। মেঘলাকে নামিয়ে দিয়েই কোনো কথা না বলে গাড়ি নিয়ে চলে গেল শ্রাবণ। একের পর এক কাজ ভাঙার শব্দ শুনে দৌড়ে ড্রয়িং রুমে আসলো বৃষ্টি চৌধুরী। ড্রয়িং টেবিলে থাকা কাঁচের গ্লাসগুলো একে একে ফ্লোরে ছুঁড়ো মেরেও নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না সে। বারবার চোখের সামনে ভেসে আসছে রাজ মেঘলাকে কোমর জড়িয়ে ধরে রাখা দৃশ্যটা। সোফায় বসে বড় বড় শ্বাস নিচ্ছে শ্রাবণ। শ্রাবণের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল তার মা বৃষ্টি। খুব নিখুঁতভাবে তাকালে রাগের কারণটা অজানা রইল না তার। খুব জেদি হয়েছে ছেলেটা। এই নে পানি খা, রাগটা কিছু কমবে। শ্রাবণ ঢকঢক করে গ্লাস ভর্তি পানি শেষ করে নিশ্চুপ হয়ে আছে। বৃষ্টি আবার বলল, আরিশ ও রিত ভাইকে বলে বিয়েটা তাড়াতাড়ি ঠিক করে ফেলি, না বললেও আমি বুঝি তোর রাগের কারণটা। না মা, ও পড়াশোনা শেষ করার পর এসব এর আগে না। আর ওর জন্যই তো আমি ইউনিভার্সিটির লেকচারার হয়ে জয়েন করেছি। এভাবে আর কত, তোর এসব পাগলামি আমার আর ভালো লাগছে না। তারপর পাশে বসা তার মা বৃষ্টির কোলে মাথা রেখে শান্ত গলায় বলে, আজ আমার খুব কষ্ট হচ্ছে মা, বুকের বাবাসটা চিনচিন ব্যথা করছে। বিষণ্ণ মনে বসে আছে মেঘলা। তার পাশে এসে বসলো তার ছোট ভাই নিসার। মেঘলার মনটা বিষণ্ণ দেখে বলে, আজ খুব চুপচাপ মনে হচ্ছে আপু, কারণ কি? এমনি কিছু না। আমাকে তো বলতে পারিস। আজ সবার সামনে আমায় অপমান করছে ভাইয়া, মেরেছেও। নিশ্চয়ই আবার কোনো আকাম করেছিস। থাপ্পড় মেরে গাল ফাটাই ফেলবো বিয়াদ্দ। মির্জাফরি তো ভালোই শিখলি, ঘরের মানুষ ছেড়ে আরেকজনের পক্ষে কথা বলছিস। চুপ, দুলাভাইয়ের গোষ্ঠী ষষ্ঠী, ওর এত প্যারা আমি সহ্য করবো সবসময়? কত হ্যান্ডসাম ছেলে আমার পিছন পিছন ঘুরে শুধু হ্যাঁ বলার অপেক্ষায়। নিসার একটু ভ্রু কুঁচকে বলে ওঠে, তুই কি এটা নিয়ে অহংকার করিস? না, এইটা আমার গৌরব। নিসার এবার মেঘলার দিকে ভালো করে তাকিয়ে বলে, তাহলে আপু একটা গল্প শোন। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার পাশে একটা গোলাপ গাছে একটা ফুটন্ত ফুল দেখতে পায় সে। গোলাপের সুন্দরতা মুক্ত হয়ে লোকটা গোলাপকে প্রশ্ন করলো, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। তারপর লোকটা আবার বলল, তাহলে তোমার গায়ে এত কাটা কেন? গোলাপ আবারও উত্তর দিল, এটা আমার অহংকার। তারপর লোকটা আবারও বলল, তাহলে তুমি এত তাড়াতাড়ি জ্বরে যাও কেন? তখন গোলাপ দুঃখ বরাকান্ত মন নিয়ে বলে, কারণ অহংকার পতনের মূল। গল্পটা থেকে কিছু বোঝার চেষ্টা করো আপু, তোর প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অসম্মান, অবহেলা আর অহংকারের জন্য। হাজার ভালোবাসার পরও তা নিয়ে ভাবা হয় কম, আর যদি এর মাঝে একটা দুঃখ দেয় তাহলে তা গায়ে লাগে বেশি। বর্তমান না ভেবে অতীতগুলো ভাব, নিজের জায়গা থেকে সরে ওর জায়গায় নিজেকে কল্পনা কর, তাহলে বুঝতে পারবি লোকটা তোকে কতটা ভালোবাসে। বলেই উঠে চলে গেল নিসার। মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিসারের দিকে। মাঝে মাঝে বড় মানুষের মতো খুব অদ্ভুত অদ্ভুত কথা বলে নিসার। রাতের আকাশের নিচে চাঁদের কর্নিশে দাঁড়িয়ে আছে মেঘলা। হালকা চাঁদের আলো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সে। হালকা বাতাস এসে চুলগুলোতে দিয়ে যাচ্ছে অদৃশ্য হাতছানি। তবে আজ লোকটার প্রতি খুব অভিমান জমেছে মেঘলার মনে। একে তো এতগুলো ছেলে মেয়ের সামনে কান ধরে দাঁড় করায় রাখলো, তারপর কোনো কিছু না শুনেই এতগুলো মানুষের সামনে অপমান। ওই রাজের বাচ্চার কারণে সব কিছু হলো। ওই রাজের বাচ্চাকে তো আমি... ও ওয়েট, রাজ কোথায় এখন? মেঘলা তড়িঘড়ি করে ফোন বের করে, ফোন দিল রাজের ফোনে। যা ভেবেছে তাই হলো। অন্য কেউ ফোন ধরলো। রাজ নাকি এখন হসপিটালে। রাস্তায় কতগুলো ছেলে ধরে বেধড়ক পিটিয়েছে তাকে। হতাশার দৃষ্টিতে অবাক প্রকৃতির দিকে তাকালো মেঘলা। রিমঝিম বাতাসের সাথে বয়ে গেল একটা বড় দীর্ঘশ্বাস। হঠাৎ খেয়াল করলো এই অন্ধকারে কেউ একজন তাকে কোলে তুলে হাঁটা ধরেছে ঘরের দিকে। আচমকাই এমন হওয়ায় ভয়ে লোকটার জামা খামচে ধরেছে মেঘলা। কিন্তু লোকটা কে তা বুঝতেই আবার অভিমানী চেহারা অন্যদিকে তাকিয়ে থাকে সে। আজ আর কথা বলবো না লোকটার সাথে, একটুও ভালো না, ভুলেও না। কিন্তু মেঘলার অভিমানী ভাব ইগনোর করে শ্রাবণ ডোন্ট কেয়ার মোড নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। এবার এক রাশ বিরক্তি নিয়ে ছাড়া পাওয়ার জন্য হাত পা ছোড়াছুড়ি করছে মেঘলা। কিন্তু কোনো লাভ হলো না। হয়তো ছোটবেলায় হরলিক্স কম খাওয়ার ফল এটা। শ্রাবণ মেঘলাকে নিয়ে ধপাস করে
বিছানায় ফেলে সোজা হয়ে দাঁড়ায়। আজকে একটু বেশি খেয়ে ফেলছিস মেঘলা। অন্যান্য দিনের চেয়ে আজ একটু বেশি ভারী লাগছে। 2 মণ চালের বস্তা মনে হয় এত ভারী হবে না। উফ, কোমরটা আমার গেল রে। মেঘলা রাগে ঠোঁট ফুলিয়ে বলে, সব মিথ্যাবাদ অপবাদ দিবেন না, আমি মোটেও এত ভারী না, মাত্র 52। বলেই থেমে গিয়ে ঠোঁট ফুলিয়ে বসে। যাক বাবা, আমি তো আজ ভাইয়ের সাথে কথাই বলবো না বলছি, তাহলে এইটা কি হলো? শ্রাবণ মেঘলার সামনে বসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। দেখে মেঘলার হাত ছিল রক্ত জমাট হয়ে লাল হয়ে আছে। এতক্ষণ মুচড়ামুচড়ি করায় হয়তো রক্ত বেরিয়েও আসতে চাইছে। শ্রাবণ হাতটা আলতো করে নিজের হাত দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। ছিলে যাওয়া অংশটা হাত দিয়ে চেপে ধরতেই বেদনাদায়ক শব্দ করে উঠল মেঘলা। ভাইয়া কি করছো? লাগছে আমার। শ্রাবণ হাতটা আরো জোরে চেপে ধরলো। এবার চোখ বুজে খিচে সহ্য করার চেষ্টা করছে সে। সহ্য শক্তি কমে গেলে কেটে দেয় মেঘলা। হাত চেপে ধরে খুব কষ্ট হচ্ছে তাই না? ঠিক এভাবে যদি কেউ চামড়া ভেদ করে হৃৎপিণ্ডটা চেপে ধরে তাহলে কেমন হবে? শ্রাবণের কথায় কষ্ট ভুলে ফ্যাল ফ্যাল করে তাকায় মেঘলা। শ্রাবণ হাতটা পরিষ্কার করে মলম লাগাতে লাগাতে বলে, রাজকে কি পছন্দ করিস তুই? একটু অবাক হলো মেঘলা। হয়তো শ্রাবণ এমন কথা বলবে তা মেঘলার ধারণার বাইরে ছিল। শ্রাবণ আবারও বলে, কি হলো বল, রাজকে কি পছন্দ করিস তুই? মেঘলা এবার রাগের মাথায় বলেই ফেলে, খুব আজব লোক তো ভাইয়া তুমি। সব সময় নিজেই সব বুঝো, নিজেই সব করো, নিজেই রাগ দেখাও, নিজেই আঘাত করো, তবু আমি কিছু বলি না, এটা বুঝো না? আর রাজকে কেন আমি ভালোবাসতে যাব? হি ইজ মাই জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না। তখন শুধু আমি পড়ে যাওয়ার সময় আমি ধরেছি এতটুকুই, আর তুমি ওটাকে কত বড় একটা বিষয় বানিয়ে ফেললে। কেন তুমি এমন করো ভাইয়া আমার সাথে? তুমি কি বুঝো না? বলেই হনহন করে উঠে বাইরে চলে গেল মেঘলা। রাত তখন গভীর। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের মস্ত বড় চাঁদটার দিকে তাকিয়ে আছে মেঘলা। ঘুম আসছে না তার। পাশে তাকাতেই অপর বারান্দায় কেউ একজনকে দেখতে পেল সে। হ্যাঁ, ব্যালকনিতে গল্পের বই হাতে বসে আছে নিসার। রাত থেকে বই পড়াটা হয়তো নেশা হয়ে গেছে ছেলেটার। ফোনের টুংটাং শব্দে ফোনের স্ক্রিনে তাকালো মেঘলা। ছোট্ট করে লেখা আছে, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রাত জাগলে আবার শরীর খারাপ করবে। মেসেজটা দেখে ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল মেঘলার। এভাবেই চলছে দিন। ফুলের টবগুলোতে পানি দিচ্ছে মেঘলা। শ্রাবণ গিয়ে দাঁড়ায় তার পাশে। ফুটন্ত তাজা গোলাপের গাছটা থেকে টুপ করে ফুলটা ছেড়ে নিল শ্রাবণ। সবে একটাই ফুটেছিল ফুল, আর তাও শ্রাবণ ছিঁড়ে নেওয়ার রাগটা পুরোপুরি মাথায় চড়ে বসে তার। শ্রাবণকে কিছু বলতে যাবে তার আগেই শ্রাবণ একটা আঙুল দিয়ে মেঘলার ঠোঁটকে স্পর্শ করে থামিয়ে দেয়। গোলাপের কাঁটাগুলো একটা একটা করে ফেলে দিয়ে মেঘলার কানের কাছে গুজে দেয় গোলাপটা। হঠাৎ শ্রাবণের এমন কাজে একটু অবাক হয় মেঘলা। রাগটা মুহূর্তেই ভালো লাগাতে পরিণত হয় তার। শ্রাবণ দুই গালে হাত রেখে কপালে আলতো করে ঠোঁটে ছুঁয়ে দিতেই কেঁপে ওঠে মেঘলা। শ্রাবণ মেঘলার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে মুচকি হেসে বলে ওঠে, খুব ভালো মানিয়েছে তো দেখছি আমার মেঘরানীকে। কিছু বলল না মেঘলা। লজ্জামাখা হাসি দিয়ে নিচের দিকে তাকায় সে। অতীতে সেই দিনগুলোর কথা মনে পড়তেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মেঘলার। কেন যে দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কেনই বা একটা কালো রাত কেড়ে নিয়েছে তার হ্যাপি থাকার প্রধান কারণটা? শ্রাবণের ছবিটা বুকে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠে মেঘলা। একবার ফিরে আসো না, খুব ভালোবাসবো তোমায়। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ প্রিয়? মেঘলা কাঁদছে আর বারবার মনে পড়ছে অতীতের সব স্মৃতি। সেই দিনটা ছিল শুক্রবার। শ্রাবণের বাবা মা ও মেঘলার বাবা মা সবাই গেছে বাইরে। মেঘলা ও তার ছোট ভাই নিসার আছে বাড়িতে। একটা দুষ্টু বুদ্ধি চাপলো মেঘলার মাথায়, আর তা ছিল আজ শ্রাবণকে চমকে দেওয়া। সকাল থেকে নিজের হাতে শ্রাবণের সব পছন্দের খাবার রান্না করলো মেঘলা। শ্রাবণকে দেওয়া লাল শাড়িটা পরে নিল সে, সাথে লাল চুড়ি। কানের পাশে সেদিনের মতো একটা গোলাপ ফুল গুজে নিল সে। নিসারকে ঘরে থাকতে বলে বেরিয়ে গেল মেঘলা। নিসার বসে বসে হোমওয়ার্ক কমপ্লিট করছে, আর কাজের মেয়েটা টিভি দেখছে আর হাসছে। একটা সিএনজি নিয়ে সোজা চলে গেল শ্রাবণের বাসার সামনে। সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে রাস্তার একপাশে দাঁড়ালো সে। আশেপাশে তাকিয়ে নিচে থেকে তাকিয়ে একটু মুচকি হাসি দেয় মেঘলা। আজ নিশ্চয়ই সারপ্রাইজ হবে শ্রাবণ।
শ্রাবণের সাথে অন্য একটা মেয়ে বাড়ি থেকে বের হতে দেখে হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে মেঘলা। শ্রাবণকে সারপ্রাইজ দিতে এসে নিজেই যে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে তা হয়তো কল্পনার বাইরে ছিল মেঘলার। শ্রাবণের সাথে মেয়েটাকে বিদায় দিয়ে একটা রিকশায় উঠে চলে যায় সে। পিছন ফিরে হাত নাড়িয়ে শ্রাবণকে বাই জানাচ্ছে। শ্রাবণও এর ব্যতিক্রম নয়। রাস্তার অপর পাশে শক্ট হয়ে দাঁড়িয়ে আছে মেঘলা। খাবারগুলো হাত থেকে পড়ে শব্দ হতেই ওদিকে ফিরে তাকায় শ্রাবণ। হাত দিয়ে মুখটা চেপে ধরে দৌড়ে সেখান থেকে চলে যায় মেঘলা। শ্রাবণ পিছন থেকে ডাক দিতে দিতে দৌড়ে আসে মেঘলার দিকে। মেঘলা, প্লিজ ভুল বলিস না, আমার কথাটা শোন। শ্রাবণ পিছন থেকে হাত চেপে ধরতেই থেমে যায় মেঘলা। মেঘলা বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে শান্তভাবে বলে, হাত ছাড়ুন আমার। শ্রাবণ মেঘলার দুই কাঁধ শক্ত করে ধরে তার দিকে ফেরাতেই মেঘলা একটু ছিটকে সরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় শ্রাবণের গালে। রাগে শরীরটা কাঁপছে মেঘলার, নিঃশ্বাস সব বারবার ওঠানামা করছে। খবরদার, আপনার ওই নোংরা হাতে ধরবেন না আমায়। ছি ছি, আপনি এত নোংরা, মানুষ তার ধারণার বাইরে ছিল। বাসায় কেউ নেই দেখে একটা মেয়েকে, ছি ছি ছি। মেঘলার রাগের ঘোরে দেওয়ার থাপ্পড়টা শ্রাবণের ফর্সা গালে 5 আঙুলে দাঁত বসিয়ে দেয়। সেদিন কোনো খেয়াল নেই শ্রাবণের। শ্রাবণ আবারও মেঘলার হাত চেপে ধরতেই মেঘলা আবারও একটা চড় দিয়ে দেয়। আরেকবার আমায় টাচ করার চেষ্টা করবেন তো লোক জড়ো করব আমি। আর খবরদার, আমার পেছনেও আসার চেষ্টা করবেন না আপনি। মেঘলা আবারও একটা চড় দিয়ে বলে। দুপুর 1:15। চারদিকে শোনা যাচ্ছে আজানের শব্দ। রাগে ফোঁস করতে করতে বাড়িতে আসে মেঘলা। ধপাস করে বিছানায় বসে সে। রাগটা কিছুতেই কমছে না আজ। প্রায় 10 মিনিট খাটের একপাশে ফ্লোরে পা ছেড়ে 2 হাত দিয়ে চুলগুলো পেছনে নিয়ে ঝুঁকে মাথায় হাত দিয়ে বসে আছে মেঘলা। তবুও উত্তেজনাটা কিছুতেই কমছে না। রাগের মাঝে চোখ বেয়ে যে অশ্রুকণা গড়িয়ে পড়ছে সেদিকে কোনো খেয়ালই নেই তার। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে এবার জোরে জোরে কেঁদে চলেছে সে। খুব কষ্ট হচ্ছে আজ তার। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আজ, ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে তাকে। প্রায় 1 ঘন্টা পর ফ্রেশ হয়ে বের হয় মেঘলা। উপরে নিজেকে স্বাভাবিক করতে চাইলেও ভেতরটা ফেটে যাচ্ছে তার। লোকটা কখনোই তাকে ভালোবাসি বলেনি, তবুও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আজ। খুব কষ্ট হচ্ছে লোকটার জন্য, খুব কষ্ট হচ্ছে আজ। সন্ধ্যায় বাসায় ফিরে শ্রাবণও মেঘলার বাবা মা। আজ ডিনার এখানেই হবে সবার। রাত 9:30। ব্যালকনিতে বসে আছে মেঘলা। মায়ের ডাক শুনে রুমে তাকায় সে। আসছি আম্মু, তোমরা বসো গিয়ে। ড্রয়িং রুমে গিয়ে সবার সাথে খাবার টেবিলে শ্রাবণকে দেখে মেজাজটা চরম লেভেলে খারাপ হয়ে যায় মেঘলার। তবু কাউকে কিছু বুঝতে না দিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে চেয়ার টেনে বসে মেঘলাও। দুর্ভাগ্যবশত শ্রাবণের পাশের চেয়ারটাতেই খালি ছিল তখন। সবাই খাচ্ছে, শ্রাবণ প্লেটে খাবারগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করছে আর মেঘলার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসছে। মেঘলার মা আরুষি শ্রাবণের প্লেটের দিকে তাকিয়ে বলে, কি রে মেঘলা, শ্রাবণ বসে আছে দেখছিস না? ওর প্লেটে খাবার বেড়ে দে না। মায়ের কথা একটু নাক কুচকায় মেঘলা। মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে একটু অন্যরকম ভাবে খাবার তুলে দিচ্ছে শ্রাবণের প্লেটে। দেখে মনে হচ্ছে খাবার নয়, জেদ প্রকাশ করছে। শ্রাবণ একটু মেঘলার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, এভাবে দিলে কি খাওয়া যায়? ভালোবেসেও তো হাসি মুখে একটু দিতে পারিস। বলেই একটু মুচকি হেসে খাওয়া শুরু করলো শ্রাবণ। পাশ থেকে কাছের মেয়েটা বলে ওঠে, দেন দেন আফা, এখন থেকে অভ্যাস করলে বিয়ের পর আর সমস্যা হবে না। বলেই মুখ লুকিয়ে হাসে সে। খাবার মাঝে হঠাৎ এমন শুনতে একটু ভীষণ খায় দুজনই। আরুষি ও বৃষ্টি দুজন দুটি গ্লাস দুজনের দিকে এগিয়ে দিল। হৃদ আর রাত একে অপরের দিকে তাকিয়ে একত্রে হেসে দিয়ে আবার খাওয়ায় মন দিল। কি ব্যাপার শ্রাবণ ভাই, আপনি এত রাতে রুমে? তাও আবার দরজা বন্ধ করছেন কেন? বেরিয়ে যান এখান থেকে। শ্রাবণ কিছু না বলে দরজা বন্ধ করে মেঘলা দিকে আসতে লাগলো। মেঘলা আবারও বলতে লাগলো, আমি কিন্তু এখন চিৎকার করব। আমাকেও কি ওই মেয়েটার মতো পেয়েছেন নাকি, যেখানে সেখানে যাত্রার সাথে? শ্রাবণ মেঘলার ঠোঁটে একটা আঙুল দিতেই থেমে যায় মেঘলা। শান্তভাবে বলে, আগে তো আরো গভীর রাতে রুমে আসতে পারমিশন লাগতো না, আর এখন একদিনই তোর পর হয়ে গেলাম।
কারণ আপনি এখন আমার আগের শ্রাবণ ভাই নেই। খুব খারাপ হয়ে গেছেন আপনি। শ্রাবণ আবারও থামিয়ে দেয় মেঘলাকে। এবার ফোন বের করে কাকে যেন ফোন দেয় সে। ফোন রিসিভ হতে স্পিকার অন করে মেঘলার সামনে ধরে শ্রাবণ। হ্যালো শ্রাবণ। হুম, কি করছিস এখন? কিছু না, শুয়ে আছি। দোলাভাইও কি আছে? আছে তো। উফ, তাইলে মনে হয় রং টাইমে ডিস্টার্ব করলাম। তবে প্রয়োজন ছিল যে, কি করবো বল? উফ, ভঙ্গিতা না করে বলো তো, হঠাৎ এত রাতে কোনো সমস্যা? ফ্রি থাকলে একটু বারান্দায় যা, কথা আছে তোর সাথে। উফ, কি কথা যে বারান্দায় যেতে হবে। আসছি, এখন বলো। আজ দুপুরে আমার বাসায় কেন এসেছিলি? কেন আবার? ছোটবেলার ফ্রেন্ড, এতদিন পর দেখা হলো, তুইও বাড়ি যাওয়ার জন্য জোরাজুরি করছিলি। এখন এসব কি বলছিস পাগলের মতো? আজব। কিন্তু আমার প্রিয়সী দুপুরে তোর সাথে আমাকে দেখে আমার রুচির মতো ফুলে আছে, ওটাই কারণ। ও তাই তো বলি। তো মেঘলাকে ফোনটা দে তো। বল, ও শুনছে। কিছুক্ষণ পর ফোনটা কেটে দিল শ্রাবণ। এবার বিশ্বাস হলো? মেঘলা চুপ করে আছে। শ্রাবণ একটা পিক মেঘলার দিকে দেখিয়ে বলে, এটা হলো ওদের ফ্যামিলি ফটো। এটা আরিয়া, এটা ওর স্বামী, আর এটা হলো ওদের মেয়ে। মেঘলা নিচের দিকে তাকিয়ে থেকে ছোট্ট করে বলে ওঠে। সরি তখন না বুঝিয়ে থাপ্পড় দেওয়ার জন্য। শ্রাবণ এবার ফোনটা পকেটে নিতে নিতে বলে, সরি তো হবে না, আমি সরি চাইও না। এখনো গালে লাল হয়ে আছে, আমি এর শোধ নিব। শোধ নেব। কথাটা শুনেই মেঘলার দুই হাত দিয়ে নিজের গাল ঢেকে ফেলে। শ্রাবণ একটু মুচকি হেসে বলে, ভয় পাস না, আমি মারবো না। হাত নামা গাল থেকে। হাত নামিয়ে ঠোঁট ফুলিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে আছে মেঘলা। শ্রাবণ একটু মুচকি হেসে বলে, তারপর কয়টা দিয়েছিলি মনে আছে? মেঘলা একটু অনুশোচনা নিয়ে বলে, 2টা। দুইটা থাপ্পড়ে আমার গালে কয়টা আঙুল স্পর্শ করেছে? 10টা। তো এখন তোর পানিশমেন্ট হচ্ছে প্রতিটা আঙুলের জন্য 5 মিনিট করে, 10 আঙুলের জন্য 50 মিনিট আমায় চুমু খেতে হবে তোর। মেঘলা একটু অবাক হয়েই বলে ওঠে, হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। গাল হলে 5 মিনিট করে 50 মিনিট, আর ঠোঁটে হলে 2 মিনিট করে 20 মিনিট। নে শুরু কর তাড়াতাড়ি। গালে হলে 10x5 মানে 50 মিনিট, আর ঠোঁটে হলে 10x2 মানে 20 মিনিট। নে শুরু কর তাড়াতাড়ি। মেঘলা অন্যদিকে ঘুরে বলে, পারবো না, আমি কিছুতেই পারবো না। শ্রাবণ একটু রিল্যাক্স মোডে শুয়ে বলে, যতই দেরি করবি পানিশমেন্ট ততই বাড়বে, বাকিটা এবার তোর ইচ্ছা। মেঘলা একটা শুকনো ঢোক গিলে বলে, করতেই হবে। তো আমি কি তোর সাথে মস্করা করছি নাকি? এই শ্রাবণের গায়ে আজ পর্যন্ত কেউ থাপ্পড় মারার সাহস পায়নি, এমনকি আমার বাবা মা কখনো দেয়নি। এই প্রথম তুই এই দুঃসাহস দেখালি। পানিশমেন্ট তো তোকে পেতেই হবে। ঠোঁট ফুলিয়ে বসে আছে মেঘলা। মনে মনে হাজারো কিছু বলে ফেলছে শ্রাবণকে। শালা গন্ডার, হাতি, মহিষ, উকান্ডা, ছাগলের 3 নম্বর বাচ্চা, ফাজিল, শয়তান, লুচি। সময় আসুক আমারও তোর লুচুগিরি ঠিকই বের করে ছাড়বো। আর না পারলে আমার নামও মেঘলা চৌধুরী না। শ্রাবণের ডাকে মনে মনে বকা বন্ধ করে কেঁপে ওঠে মেঘলা। শ্রাবণ শান্ত গলায় বলে, কি হলো, শুরু করছিস না কেন? পানিশমেন্ট বাড়ানোর শখ হয়েছে নাকি? মেঘলা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না সে। আমতা আমতা করে বলে ওঠে, পানি খাবো। তোর পাশেই তো গ্লাস ভর্তি পানি আছে। মেঘলা পাশে ফিরে দেখে এক গ্লাস পানি একটা ফ্রিজ দিয়ে ঢাকা। ওই পানির গ্লাসটাও আবার এখানেই আনতে গেলাম, কেন যে জানে। মেঘলা একটু পানি খেয়ে নিল, আবারও শ্রাবণের দিকে তাকালো। বাঁচার কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। দরজার দিকে তাকিয়ে আগে হিসেব মিলিয়ে নিল দরজাটা খুলতে কতক্ষণ সময় লাগতে পারে। হিসেব শেষে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, এইভাবে তাকাবেন না, আমার লজ্জা লাগে। চোখ বন্ধ করুন। শ্রাবণ চোখ বন্ধ করে নিল। মেঘলা আবারও বলে, চোখ খুলবেন না কিন্তু, চোখ খুললে আমার লজ্জা লাগবে। মেঘলা বিড়ালের মতো বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দিতেই খপ করে হাতটা টেনে নেয় শ্রাবণ। শ্রাবণের হ্যাচকা টানে তার বুকে এসে আছড়ে পড়ে মেঘলা। এখন একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে খুব কাছ থেকেই। শ্রাবণ এক হাতে মেঘলার কোমর জড়িয়ে নিল। শ্রাবণের স্পর্শেই কেঁপে উঠল মেঘলা। এই প্রথম শ্রাবণের এতটা কাছে আসায় নিঃশ্বাসটা ওঠানামা করছে তার। শ্রাবণ খুব শান্তভাবে বললে, পালাতে চাইছিস না আমার থেকে? কতদূর যেতে পারবি পালিয়ে?
মেঘলা চুপ করে আছে, লজ্জা ভঙ্গিতে চোখ দুটো নিচের দিকে তাকিয়ে। শ্রাবণ মেঘলার মুখে আসে হালকা চিকন চুলগুলো কানের পিছনে গুজে দিল। হাত দিয়ে মেঘলার গালে স্লাইড করতেই শিওরে ওঠে মেঘলা। হঠাৎই আলতো করে মেঘলার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিতেই জমে পাথর হয়ে যায় আমার অবস্থা তার। কিছুক্ষণ পর মেঘলা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকায়। আমায় ভালোবাসেন শ্রাবণ ভাই? আমি তো বুঝি, তবুও একবার মুখ দিয়ে বলুন না, খুব শুনতে ইচ্ছা করছে। শ্রাবণ মেঘলাকে ছেড়েই উঠে দাঁড়ায়। আচমকা এমন হয়ে যাওয়ায় নিজের কাছে নার্ভাস ফিল হচ্ছে তার। টপিক ঘোরাতে শ্রাবণ বলে, তোর কি এখনো ভালোবাসার বয়স হয়েছে? পিচ্চি মেয়ে, এসবের কি বুঝিস? হ্যাঁ, শ্রাবণের পাশে থাকা পানির গ্লাসের পেছনে এক গ্লাস দুধও দেখতে পেল। দুধের গ্লাসটা হাতে নিয়ে বলে, দুধটুকু এখনো গ্লাসে কেন? মেঘলা মাথা নিচু করা অবস্থায় অভিমানী কণ্ঠে বলল, খেতে ইচ্ছে করছে না। দেখি কেমন ইচ্ছে করে না। বলে মেঘলার গালে দুই আঙুল দিয়ে দূরে মুখে দুধের গ্লাসটা চেপে ধরলো, যতক্ষণ পর্যন্ত গ্লাসের শেষ ফোঁটাটুকু তার পেটে গেল। পানি খাইয়ে গ্লাসগুলো ওখানে রেখে মেঘলাকে শুয়ে দিল শ্রাবণ। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। বলেই হন হন করে দরজা অব্দি চলে এলো শ্রাবণ। আবার কি বুঝে ফিরে এলো। একটু মুচকি হেসে মেঘলার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি প্রিয়। আবারও অতীত ভেবে শ্রাবণের ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরল মেঘলা। মাথার চুলগুলো আধ পাকা অবস্থা, গায়ে সাদা কাপড় অনেক আগে থেকেই, চোখের সোনালি ফ্রেমের একটা চশমা। শ্রাবণের ছবিটা বুকের সাথে জড়িয়ে চশমা খুলে চোখ মুছে নিল মেঘলা। আজ যে শ্রাবণের 20তম মৃত্যুবার্ষিকী। মেঘলার ছেলে মেহরাব ও মেয়ে মিমি। মেহরাব পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে দরজার পাশে এসে বলে, মেঘলা চোখের পানি মুছে বলে, হচ্ছে। মিমি এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আমরা তো এখন বাবার সাথেই দেখা করতে যাচ্ছি, তাই না? কেঁদো না মা, বাবার আদরটাও ঠিকভাবে মনে নেই। এখন তুমিও কাঁদলে আমি আর কার কাছে যাব মা? তোরা যা, আমি রেডি হয়ে আসছি। মেহরাব ও মিমি চলে গেল। মেঘলার ছবিটার উপর আবারও হাত বুলিয়ে পূর্বের স্মৃতি ভাবতে লাগলো। দিনটা ছিল শুক্রবার। দুপুরে শুয়েছিল মেঘলা। হুট করে শ্রাবণ এসে তার মাথার পাশে বসে, হাতে দুইটি শপিং ব্যাগ। মেঘলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে আলতো করে চুমু এঁকে দিতেই ঘুম ভাঙে মেঘলার। ভাইয়া আপনি? হুম, ওঠ, বের হবো একটু। কোথায়? আরে বাবা, গেলেই তো দেখতে পারবি। বলেই মেঘলার হাত ধরে টেনে তোলে শ্রাবণ। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে নেয়। এরপর রুমে এসে ব্যাগটা মেঘলার হাতে দিয়ে বলে, শাড়িটা পরে নে। বিকেলের ফুরফুরে বাতাসে একটা রিকশায় ঘুরছে দুজন। জায়গাটা কোনো গণবসতি নয়, খোলামেলা প্রকৃতি। এক পাশে খোলা মাঠ, আরেক পাশে নদী। মাঝখানে সুন্দর করে একটা নদী বয়ে গেছে। কিছু দূরে দূরে চটপটি, ফুচকা এইসবের দোকান। মানুষও আছে কিছু, হয়তো তারাও ঘুরতে এসেছে ছুটির দিনে। নদীর ধারে কাশফুলগুলো দোল খাচ্ছে হালকা বাতাসে। মেঘলার গায়ে নীল শাড়ি, হাতে নীল চুড়ি, আর কপালে ছোট্ট একটা নীল টিপ। কানের পাশে একটা লাল গোলাপ। তার পাশেই শ্রাবণ নীল পাঞ্জাবি গায়ে আর পরনে একটা সাদা পাজামা। দূর থেকে একটা ছেলে দৌড়ে তাদের দিকে আসছে, হাতে একটা ক্যামেরা। তাদের কাছে এসে বলে, ভাইয়া ভাবি, আপনাদের দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে, ভালো মানিয়েছে দুজনকে। পিক তুলবেন ভাইয়া, পিস মাত্র 5 টাকা। শ্রাবণ মুচকি হাসলো, বলল, আসো। অনেকক্ষণ ধরে প্রকৃতির উপভোগের সাথে ছবিও তুলে যাচ্ছে দুজন। ফেরার পথে একটা বাচ্চা এসে দাঁড়ায় শ্রাবণের সামনে। ভাইয়া খুব ক্ষুধা লাগছে, 5টা টাকা দেন না, কিছু খাই। ছেলেটা হ্যাংলা পাতলা শরীর, চুলগুলো এলোমেলো। শ্রাবণ বসে ছেলেটার মাথা চুলগুলো আঙুল দিয়ে নাড়াতে নাড়াতে বলে, খিদে লেগেছে তোমার? ভাইয়া, দুপুরে কিচ্ছু খাইনি। তোমরা এখানে মোট কতজন আছো? ছেলেটা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলে। সবাইরে খাইতে টাকা দিবেন? শ্রাবণ একটু হেসে বলে, নিয়ে আসো সবাইকে। ছেলেটা এক দৌড়ে চলে গেল। ফিরে আসলো 5-6টা ছেলের সাথে। মেঘলা বলে, সবাইকে কি করবেন? খাওয়াতে নিয়ে যাব। কোথায়? তেমন কিছু তো দেখছি না। পাশে কয়েকটা ছোট রেস্টুরেন্ট আছে, অত ভালো মানের না হলেও খারাপ না।
ছেলেগুলোকে দুই হাতে আগলে হেঁটে হেঁটে তাদের সাথে যাচ্ছে শ্রাবণ। আর মেঘলা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ওইদিকে। শ্রাবণ পিছন ফিরে বলে, কি হলো, আয়। একটা রেস্টুরেন্টে ছেলেগুলোকে নিয়ে গেল শ্রাবণ। ছেলেগুলো তৃপ্তি সহকারে খাচ্ছে, আর ছেলেগুলোর প্রতি উদারতা দেখে শ্রাবণের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মেঘলা। খাবার শেষে বিল পরিশোধ করে বেরিয়ে এলো তারা। ছেলেগুলো হাতে কিছু টাকা দিয়ে বলে, সবাই মিলে রাতের খাবার খেয়ে নিও। তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল ছেলেগুলো, মুখে তাদের তৃপ্তিময় হাসি। প্রায় সন্ধ্যা। শ্রাবণ বৃষ্টি হেঁটে চলেছে একটা পথ ধরে। এক হাতে বৃষ্টিকে ধরে রাখে নিজের হাতে, আর হেসে বলে, আমার কারণে ছেলেগুলোর যদি দিনটা আজ ভালো কাটে তাহলে মন্দ কি। খাবার পেয়ে তাদের মুখের হাসিটা দেখেছিস? আর এই শহরে কিছু মানুষকে কোটি টাকা দিয়েও তাদের মুখে এই তৃপ্তিময় হাসিটা দেখতে পারবে না। কোটি টাকা পেয়েও তাদের মুখে সেই হাসিটা নেই, কারণ আধুনিকতার সাথে শহরটা নষ্ট হয়ে গেছে রে। শ্রাবণ আর মেঘলা বাসায় ফিরতেই দেখে সন্ধ্যায় সবাই সোফায় বসে বেশ ভালোভাবে আড্ডা জমিয়েছে। যদিও ব্যাপারটা আড্ডার মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কি বিষয়ে যেন আলোচনা চলছে। শ্রাবণ আর মেঘলা ভেতরে প্রবেশ করতে বৃষ্টি এগিয়ে এসে মেঘলার কপালে চুমু দেয়, সাথে শ্রাবণেরও। দুজনকে একসাথে দাঁড় করিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, দুজনকে মানিয়েছে না খুব? পাশ থেকে আরশি বলে, আরে ভাবি, মানাবে না কেন? ওদেরকে কি তুমি আজ নতুন দেখছো? আর সাধে কি আমরা সবকিছু তাড়াতাড়ি করছি? বৃষ্টি আরশিকে একটু ধমক দিয়ে বলে, এই ভাবি কি রে, এখন থেকে বেআইনি লাগি তোমার। সোফা থেকে রাত একটা কাগজ এগিয়ে দেয় শ্রাবণের দিকে। দেখ তো লিস্ট ঠিকঠাক আছে কিনা। শ্রাবণ কাগজের দিকে তাকিয়ে বাবাকে বলে, কিসের লিস্ট এটা? বিয়ের। শ্রাবণ নিসারের দিকে তাকিয়ে হেসে বলে, কি বলো বাবা, নিচারকে এত তাড়াতাড়ি বিয়ে করানোটা কি উচিত হবে? পাশ থেকে নিসার একটু হেসে বলে, এই জন্যই লোকে বলে লম্বা মানুষের বুদ্ধি হলো হাঁটুর নিচে। তারা উপরের দিকে যত উঠতে থাকে তাদের বুদ্ধি নিচের দিকে তত নামতে থাকে। তোমাদের বিয়েটাও বুঝে যত সম্ভব নেকামে। নিসারের কথায় হেসে দেয় সবাই। শাড়ির আঁচল দিয়ে মুখ লুকিয়ে দৌড়ে উপরে চলে গেল মেঘলা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেঘলা, হাসি যেন থামছেই না আজ। একটু পর পর মুচকি হাসছে সে। আশ্চর্য, আজ এত হাসি আসছে কোথা থেকে? পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরতেই হাসি বন্ধ রেখে চুপচাপ হয়ে আছে মেঘলা। শ্রাবণ তার কাঁধে থুতনিটা রেখে ছোট্ট একটা কামড় বসায় কানে। ফিসফিসিয়ে বলে ওঠে, আজ একটু বেশি খুশি মনে হচ্ছে একজনকে। শুনলাম পাত্রপক্ষ এসে বিয়ের কথা পাকা করার সময় কিছু মেয়েরা দরজা বন্ধ করে নাচে। আচ্ছা, আপনি কখনো কাউকে নাচতে দেখেছেন? দেখছি তো। কাকে? এই যে আমার সামনে যে বিয়ের কথা শুনে মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। আমার খেয়ে দিয়ে তো আর কাজ নেই যে বিয়ের কথা শুনে নাচবো। এত বিয়ের শখ নাই। শখ নেই তাই না? যেমন আছি ভালো আছি। আচ্ছা দাঁড়া, আমি তাহলে এখনই বলে দিচ্ছি, বিয়ে আরো কয়েক বছর পর করাবো। বলে উল্টো দিকে হাঁটা ধরলেই মেঘলা পেছন থেকে হাত ধরে টেনে আবার নিচের দিকে ফেরায়। টি শার্টটা খামচে ধরে মুখের কাছে এনে ভিলেন স্টাইলে বলে ওঠে, একেবারে খুন করে ফেলবো। বিয়ে না করে আবার অন্য মেয়েকে বাসায় আনার খুব শখ, তাই না? আচ্ছা, ওসব বাদ। এখন একটা অনুরোধ রাখবেন। হুম আমায় কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকবেন। একটু হেসে মেঘলাকে জড়িয়ে নেয় শ্রাবণ। মেঘলা শ্রাবণের বুকে কান রেখে হৃৎপিণ্ড শব্দ শুনছে। শ্রাবণের বুকে মুখ ঘষতে ঘষতে একটা দুষ্ট বুদ্ধি চাপে মেঘলার মনে। শ্রাবণের বুকে জোরে একটা কামড় বসিয়ে দেয় মেঘলা, কিন্তু শ্রাবণের কোনো ব্যথার আওয়াজ শুনতে পেল না সে। এবার আরো জোরে চেপে ধরে, তবুও কোনো শব্দ পাচ্ছে না। মেঘলা মনে মনে ভাবছে, ভাই তুই কি দিয়ে তৈরি? মেঘলা মুখ তুলে শ্রাবণের দিকে তাকাতেই দেখে চোখ বেয়ে পানি পড়ছে শ্রাবণের। মেঘলা একটু অভিমানী কণ্ঠে বলে, লেগেছে খুব, তাই না? তাহলে ব্যথা প্রকাশ করলেন না কেন? তোর হয়তো ভালো লাগছিল তাই ডিস্টার্ব করিনি।
বিয়েটা স্বাচ্ছন্দ্যভাবেই হয়েছে। সকালে মেহমানদের জন্য নাস্তা তৈরি করছে বৃষ্টি। কাল রাতে বিয়ে শেষে চলে গেছে সকলে। আজ বৌভাত এই বাড়ি। যে দুজন ছিল তাদের জন্য নাস্তা তৈরি করেছে সে। একটু পর থেকে মেহমান আসতে শুরু করবে একে একে। ঘুমো ঘুমো চোখে বিছানা ছেড়ে উঠছে রাত। কিচেনে এসে দেখে বৃষ্টি নাস্তা তৈরি করছে। কাজের মেয়ে ড্রয়িং রুমে বসে গোছকাজ করছে। কিচেনে ঢুকে বৃষ্টির পেছন থেকে জড়িয়ে কাঁধে থুতনি রেখে সামনে তাকিয়ে আছে রাত। বৃষ্টির হাতের কনুই দিয়ে একটা ধাক্কা দিয়ে বলে, কি করছেন? ফ্রেশ হয়েছেন? হুম। টেবিলে গিয়ে বসুন, আমি নাস্তা দিচ্ছি। সমস্যা নাই, এখানে আছি, ভালোই লাগছে। উফ, জানতো বাড়ি ভর্তি মেহমান, যে কেউ চলে আসতে পারে। আসলে আসুক, আমার কি। জানতো এখান থেকে কেউ দেখে ফেললে মান ইজ্জত সব প্লাস্টিক হয়ে যাবে। আচ্ছা, নাস্তা পরে দিও, আমি আগে দেখে আসি বাইরে সব ঠিকঠাক চলছে কিনা। আচ্ছা। সকালে সূর্যের আলো এসে রুমে প্রবেশ করতে ঘুম ভেঙে যায় শ্রাবণের। ঘুম থেকে উঠতেই দেখে মেঘলা ঘুমিয়ে আছে তার বুকে। খুব মায়াবী লাগছে আজ তাকে। কেন যেন বলেছিল ঘুমন্ত নারীর চেহারাই হয় সবচেয়ে মায়াবতী। মেঘলার মুখে আসা চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিয়ে মেঘলার দিকে তাকিয়ে আছে শ্রাবণ। মেঘলার হাতটা শক্ত করে চেপে ধরে থরথর করে কাঁপছে শ্রাবণ। আর বাইরে হয়তো বসে আছে, নয়তো পায়চারি করছে বাকি সবাই। মেঘলার চিৎকারে চোখ বন্ধ করে কাঁপছে শ্রাবণ। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত দেখে চোখ খুলে রাখে তার প্রথম কন্যা সন্তান। এভাবেই চলছিল সব সুন্দরভাবে। শ্রাবণের এখন 2 সন্তান, একটা মেয়ে বয়স 6 বছর আর একটা ছেলে বয়স 4 বছর। মামা মামা, ভ্যাম্পায়ারের গল্পটা শোনাও না, কালকে তো আম্মুর কারণে ঘুমিয়ে গেলাম। নিসারের কাছে গিয়ে তার পাশে বসে আদুরে গলায় আবদার করলো শ্রাবণের মেয়ে। ওসব শুনিস না মামা, ভয় পাবি রাতে। না না, আমি শুনবো। কি শুনবে মামুনি? চায়ের ট্রেটা সামনে রেখে বলল মেঘলা। গল্প শুনবো আম্মি, মামা খুব ভালো ভালো গল্প জানে। তখনই উপর থেকে ডাক এলো। কই গেলে তুমি, শুনছো? এই যে আসছি। তাদেরকে চা দিয়ে উপরে চলে গেল মেঘলা। নিচে আবার শুরু হলো মামা ভাগ্নির গল্পের আসর। এটা বেঁধে দাও তো। জানতাম, এই জন্যই তো রাখবেন। দরকার ছাড়া কি আর আমায় ডাকা হয়? তাই না? তাই এই তো বাধা হয়ে গেছে, সাবধানে যাবেন আর নিজের যত্ন নিয়েন। শ্রাবণ মেঘলার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। টেক কেয়ার মাই হার্ট। একটু মুচকি হাসলো মেঘলা, হেসে বলে, আসার সময় আমার জন্য লাল গোলাপ আনতে যেন ভুলবেন না সাহেব। কখনো কি ভুল হয়েছে? না, তবু মনে করে দিতে ভালো লাগে তাই। আচ্ছা, আজ তোমার জন্য আরো একটা স্পেশাল গিফট আছে। তাই কি? এখন বলবো না। প্লিজ বলুন না, আমি আবার কোনো কিছু জানার জন্য অপেক্ষা করতে পারি না, জানেন না? জানি, তবে বলে দিলে কি আর মজা থাকে? আচ্ছা, অপেক্ষায় রইলাম। আচ্ছা। বলে মেঘলাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রইল শ্রাবণ। আজ একটু বেশি সময় ধরে নিজের সাথে রাখছে মেঘলাকে। কেন জানি আজ একটা অদৃশ্য টান অনুভব করছে সে। নিজের 2 সন্তানকেও আদর করে দিয়ে বেরিয়ে গেল শ্রাবণ। মেঘলা দরজা থেকে মুচকি হেসে হাত নাড়িয়ে বলল, সাবধানে যাবেন আর টাইমলি খেয়ে নেবেন। মেঘলাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে থেকে আলতো করে কপালে একটা চুমু এঁকে দেয় শ্রাবণ। মামার কাছ থেকে গল্প শুনে দৌড়ে বাবা মায়ের কাছে গেল শ্রাবণের মেয়ে মিম। শ্রাবণ কোলে তুলে নেয় তাকে। মেয়ে গালের একটা চুমু দিয়ে শ্রাবণ বলে, আজ কি আনবো আমার আম্মুটার জন্য? মিম একটু না ভেবে বলল, আজ অনেকগুলো চকলেট আনবে। আজ মামা আমায় খুব সুন্দর গল্প শুনিয়েছে, তাই মামাকে আজ অনেকগুলো চকলেট খাওয়াবো আমি। শ্রাবণ হেসে দেয়। আচ্ছা আম্মু, নিয়ে আসবো, এতগুলা নিয়ে আসবো। মিমকে কোলে নিয়ে নিচে নামতে নামতে দেখে মেহরাব দাদির সাথে খেলনাগুলো নিয়ে খেলা করছে আর রাত সোফায় বসে পত্রিকায় চোখ বুলাচ্ছে। কোথাও কোনো খবর পায় কিনা। মিমকে নামিয়ে শ্রাবণ বসে ছেলে মেহরাবের কপালে চুমু দিলেন। রাত ও বৃষ্টির কাছে গিয়ে বলল, আব্বু, আম্মু, আমি যাচ্ছি। রাত ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। সাবধানে যাস। বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল শ্রাবণ। মেঘলা দরজার কাছ থেকে হাসি মুখে হাত নাড়ালো। মিমকে নিয়ে চলে গেল ভিতরে। মেঘলা পাশে এসে বলল, কি হচ্ছে এখানে? আর নিসার,
তুইও এই বাচ্চাদের সাথে থেকে বাচ্চা হয়ে গেছিস? তুই না এবার বিসিএস দিবি? পড়া নেই নাকি? ফেরা দিস না তো আফু, আমি সব পরে অলরেডি বেজে ফেলেছি, এখন শুধু রিভাইজ দেব। এটা বিসিএস, যেমন তেমন ব্যাপার না। প্রচুর পড়তে হবে তোকে, পড়ে আরও ফাঁসতে হবে, যাকে বলে কড়া ভাজা। দুপুরে মেঘলা রান্না শেষে কাজের মেয়েটাকে বলল সব গোছগাছ করে রাখতে। তারপর মিম আর মেহরাবকে নিয়ে গোসল করিয়ে দাদা দাদির কাছে পাঠিয়ে দিল। নিজেও ফ্রেশ হয়ে কাপড়গুলো বারান্দায় শুকাতে দিল। রুমে এসে ফোনটা হাতে নিল, তখন বাজে বরাবর 2টা। শ্রাবণের নাম্বারে ফোন দেয় মেঘলা। হ্যালো। খেয়েছেন? ও হ্যাঁ, এখনো খাইনি। কেন? অফিসে আজ কাজের অনেক চাপ। এখন খেয়ে নেন। আচ্ছা নিব, এখন ফোন রাখি। আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নেবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ। হুম, টেক কেয়ার। রাত তখন 9:30। ফোনের শব্দ রুমে আসে মেঘলার। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দেখে শ্রাবণের ফোন। ফোন রিসিভ করে বারান্দায় চলে যায় মেঘলা। 30 সেকেন্ড পর কানের কাছ থেকে ফোনটা ছুঁড়ে ফ্লোরে কয়েক লাফ দেয়। মুহূর্তে চোখ দুটো ঝাপসা হয়ে চারপাশটা এলোমেলো হতে শুরু করে। ফোনটা হাতে নিয়ে বাবা দৌড়ে চলে যায় ড্রয়িং রুমে। রাতের দিকে ফোনটা এগিয়ে দেয় মেঘলা। কিছু বলতে চেয়েও মুখ দিয়ে বের হচ্ছে না মেঘলার। রাত ফোনটা হাতে নেয়। সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে রাত। বৃষ্টি পার অনুরোধ করছে কি হয়েছে বলার জন্য। রাত হসপিটালে কেন? কার কি হয়েছে বলেন না প্লিজ। এসে বলবো তোমাকে। গাড়ি ছুটছে নিষিদ্ধ এক গন্তব্যর ধরে। রাত পাশ থেকে ড্রাইভারকে তাড়া দিচ্ছে দ্রুত নিয়ে যাওয়ার জন্য। আর নিশাকেও ফোন দিয়ে বলে তাড়াতাড়ি হাসপাতালে আসতে। হাসপাতালের নাম বলে দেয় রাত। শ্রাবণের গাড়িটি ভাঙচুর অবস্থায় পড়ে আছে রাস্তার একপাশে। ধোঁয়া উঠছে গাড়ির থেকে। আর তার পাশে দাঁড়িয়ে আছে মালবাহী ট্রাকটি। ইমার্জেন্সিতে নিয়ে গেল শ্রাবণকে। বাহিরে মাথায় হাত দিয়ে বসে আছে রাত। চোখ দিয়ে বেয়ে পড়েছে জল। হয়তো মনে মনে এইটাই চাওয়া, আমার নিয়ে গিয়ে হলেও আমার ছেলেকে ফিরিয়ে দাও খোদা। নিশারকে ধরে কেঁদে চলেছেই মেঘলা, যাকে বলে হিচকি তুলে কাঁদা। রাত তখন 2:15। ভেতর থেকে একজন ডাক্তার বেরিয়ে আসলেন। কাঁদতে কাঁদতে ধপাস করে বসে যায় রাত। ওপর পাশে আর কিছু বলার আগে জ্ঞান হারায় মেঘলা। ঢলে পড়ে যায় নিশার, ধরে ফেলে তাকে। সকাল 8টা। সারা বাড়িতে কাদার রোল। শ্রাবণের মা বৃষ্টি এই নিয়ে 3বার জ্ঞান হারিয়েছে। রাত ছেলের মাথায় পাশে বসে নীরবে কেঁদেই চলেছে। আর মেঘলা তো সেই রাতেই জ্ঞান হারিয়েছে, এখনও জ্ঞান ফিরেনি। স্যালাইন দিয়ে রাখা হয়েছে তাকে। নিশা একপাশে স্তব্ধ হয়ে বসে আছে। নিজের মনকে প্রশ্ন করেছে সে, একতরফা ভালোবাসা দেখেছিস কখনো? শ্রাবণের মেয়ে মিম দাদার পাশে দাঁড়িয়ে চারপাশে তাকাচ্ছে। হয়তো এখনো বুঝে উঠে পারেনি কি হয়েছে এখানে। মেহমেদ মিমের পাশে এসে জামা টানতে টানতে বলে, আপু সবাই কাঁদছে কেন? জানি না রে, বাবাই ঘুমাচ্ছে আর সবাই কাঁদছে। এই তো বাবাই ঘুমাচ্ছে। এতক্ষণ বেলা হয়ে গেছে, বাবাই এখনো আমায় কোলে নিয়ে আদর করেনি, এখনো ঘুমাচ্ছে। এক কাজ করো, বাবাইকে আমরা ডেকেই দিই, দেখবি আমরা ডাকলে বাবাই উঠে যাবে। না না, এখন ডাকিস না, বাবাই ঘুম ভেঙে যাবে। বাবাই ঘুম থেকে উঠলে আমাদের কোলে নেবে, দেখিস। হে আল্লাহ, কেন এই দুটো অবশ শিশুকে এতিম করলে তুমি? ছেলে মেহরাবের ডাকেই বাস্তবে ফিরে আসলো মেঘলা। শ্রাবণের ছবি দিকে তাকিয়ে থাকতে থাকে কখন যে চোখের পানির স্রোত বয়ে গেছে শরীর দিয়ে তা হয়তো খেয়ালই নেই তার। ছবিটা অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখে সাদা কাপড়ের আঁচল দিয়ে ছবিটা মুছে নিল মেঘলা। আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে ছবিটা টেবিলে রেখে ছেলের ডাকে চলে যায় মেঘলা। রুম থেকে বের হওয়ার আগে বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজের স্বাভাবিক করার চেষ্টা করে মেঘলা। কারণ ভিতরে যত ভেঙে পড়ুক না কেন, বাহিরে জোর করে হলেও তাকে হাসি খুশি থাকতে হবে। গাড়ি এসে থামে কবরস্থানে। গাড়ি থেকে নেমে বাবা ও দাদার কবরগুলোর পাশে গিয়ে দাঁড়ায় মেহরাম। বাবার আদতে মন একটা
না পেলেও দাদার আদর পেয়েছে সে। এই তো বছর 3 আগেই দাদাও চলে গেছেন তাদেরকে ছেড়ে। সবাই মিলে কবর জিয়ারত করে নিল। ফেরার পথে মেঘলা বারবার ফিরে তাকাচ্ছে সেই কবরগুলোর দিকে, কারণ এখানে সে তার খুব আপনজনে ঘুমিয়ে আছে। চোখের সামনে ভেসে উঠেছে বারবার শ্রাবণের ছবি। মনে হচ্ছে এই কবরের কাছে থেকে শ্রাবণ মুচকি হেসে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে তাদের। এবার শব্দ করে কেঁদে উঠল মাটিতে বসে পড়ে মেঘলা। আজ যদি আমিও আপনার সাথে এই অন্ধকার ঘরে থাকতে পারতাম, আমার আর কিছু প্রয়োজন হতো না।